5 বছরে কাজ করেছি মাত্র 70 না 72 দিন। তাই আমার কোন পরিচিত লোকজন, কোন সহকর্মী, কোন বন্ধু আমায় অসম্মান করেছেন সবাই জানেন। যে হলফনামাতে আমার কোথাও একটা 11,000 টাকা পড়ে একটা অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্টে 56 টাকা পড়ে। কম্প্রোমাইজ তো করিনি। কে পাশে বসলেন, কে কথা বললেন, এটা দিয়ে তো হয় না কিছু। তৎকাল বিজেপি হয়ে ওঠার এই যে যাদের রং পাল্টাবার চেষ্টা করছেন, কাউকে নেওয়া হবে না। আমাদেরকে বয়কট করা হয়েছিল, যে ব্যাপারটা আদালত অব্দি করায়। এমনকি এমন লোক এই অনাচারের অত্যাচারের সাক্ষী শিকার হয়েছেন যারা ভীষণভাবে গত সরকারের ঘনিষ্ঠ, আমার থেকে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন। কমপ্লিটলি একদম একটা স্বেচ্ছাচারিতা চলছে গোটা জায়গাটাতে। এখন সিনেমা ইন্ডাস্ট্রিটা তাদের হাতে থাকুক, সিনেমাটা যাদের রুজির উপর। এই মিটিংয়ে পরমব্রত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং তারপর থেকে কিন্তু অনেক আমরা জানি যে জল ঘোলা হয়েছে, বলা হয়েছে দলবদল, পাল্টি শব্দটা আমি ব্যবহার করছি, বা দ্বিচারিতা, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য খুব পরিষ্কার বলেছেন যে পরমব্রতর কথাটাই যদি আমি উল্লেখ করে বলি, যে পরমব্রত, ঋতব্রত কোনো ব্রত কথাই এই মুহূর্তে কিন্তু দলে স্থান পাবে না। অর্থাৎ কোনো ব্রতকেই এই মুহূর্তে কিন্তু আমরা দলে জায়গা দিচ্ছি না। তাহলে এর পরিপ্রেক্ষিতে কি বলবে? কারণ সেদিনের মিটিংয়ে পরমব্রতও ছিল এবং সেদিনের মিটিংটা ছিল তো হচ্ছে পরিষ্কার সরকার নির্দেশিত। এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রেগুলার কাজ করেন তারা কি কি অসুবিধা ফেস করতেন এবং নতুন সরকার কি পথে চলতে বলছেন সেটা তারা জানতে এসেছিলেন। এবং তারা এটাও জানাতে এসেছিলেন আগের সরকার বাড়ি অরূপ স্বরূপ যা যা নিয়ম চাপিয়ে দিয়েছে, যা সিসিআই আমার দেশে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার যে রুল বুক, যে গাইডলাইন, তার বাইরে চলছে। এবার পরমব্রত চট্টোপাধ্যায় তার কি কি মনে হওয়ার সেটা তিনি জানিয়েছেন এবং সেটা নিয়ে তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, যেটার মিল খুঁজে পাচ্ছেন না মানুষ, সেই অনুযায়ী পরিষ্কার তারা একটু ভারতীয় জনতা পার্টির প্রতি এদের কি কি মন্তব্য ছিল, কি কি বক্তব্য ছিল, কেউ তো ভোলেননি। আমি ভুলবো নাকি? আমার তো গাড়ি বাড়ি বিক্রি হয়েছে, আমাকে তো অসম্মানিত হতে হয়েছে। আমার যারা একসঙ্গে সহকর্মী বন্ধু, তারা আমাকে বাড়িতে অনেকে নেমন্তন্ন করতেন না, সঙ্গে ছবি তুলতেন না। কোনো অনুষ্ঠানে গিয়ে আমি পাশে দাঁড়ালে তারা চলে যেতেন। শুধু আমি নয়, আমাদের মতো যারা এই সংস্কৃতি জগতের যে মাফিয়া রাজ, যেটাকে নিয়ে আমরা লড়াই করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 2021-এ যখন আমি ভবানীপুর কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির আমার দলের নির্দেশে আমি প্রার্থী হই, সেই সময় আমি যখন এই টলিউডের অরাজকতার কথা বলছিলাম, তখন আমার বিরুদ্ধে আমাদের এই টেকনিশিয়ানদের কালো ব্যাজ পরিয়ে বাধ্য করা হয়েছিল যে রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে বয়কট মিছিল বার করুন, টেকনিশিয়ান স্টুডিও থেকে টলিগঞ্জের উত্তম কুমারের মূর্তি অবধি। 5 বছরে কাজ করেছি মাত্র 70 না 72 দিন। এই যে চেয়ারটায় বসে কথা বলছি, এখানে বসে থাকতে হতো। তাই আমার কোন পরিচিত লোকজন, কোন সহকর্মী, কোন বন্ধু আমায় অসম্মান করেছেন, আমার দলকে নিয়ে ভুল কথা বলেছেন, অন্যায় কথা বলেছেন, আমার কর্মীদের অপমান করেছেন, আমায় সর্বশান্ত করেছেন, আমার গাড়ি বাড়ি বিক্রি হয়েছে। অন্তত শুধু এই বাড়িটা আর একটা, মানে ওই গাড়িটা বেচা টাকায় যেটা ইএমআইতে কিনেছি ইনস্টলমেন্টে, সেই গাড়িটুকুই রয়েছে, নাহলে এটা হয়তো বেচতে হতো। আপনারা সবাই জানেন যে হলফনামাতে আমার কোথাও একটা 11,000 টাকা পড়ে একটা অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্টে 56 টাকা পড়ে। কম্প্রোমাইজ তো করিনি। কেউ কেউ কম্প্রোমাইজ করে ফেলেছিলেন, মানুষ তাদের বিচার করছেন, তাদের নিয়ে কথা বলছেন। একদম শ্রমিকদার কথাটা অত্যন্ত রকম ঠিক কথা। এই বার্তা শুধু শ্রমিকদা আজকে বলছেন না তো, যে না এইভাবে কোনো তৎকাল বিজেপি হয়ে ওঠার এই যে যাদের রং পাল্টাবার চেষ্টা করছেন, কাউকে নেওয়া হবে না। বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই, দরজা বন্ধ। কোনো মিটিং এ কেউ কারুর পাশে বসলো বা যদি কোনো কথা বললো, তার মানে তাকে কি দলে নিয়ে না নাকি? তবে হ্যাঁ, মানুষের যে আশঙ্কা, এই বিভিন্ন জন যে মানে পাল্টে যাওয়ার সময়তে তারা যে রাতারাতি পাল্টাবার কেউ চেষ্টা করছেন বা বার্তা দিচ্ছেন, এটা যেমন আমরাও জানি, কিন্তু সব জায়গায় বসে সেটা বলতে নেই। ঠিক তেমনি মানুষের খারাপ লেগেছে যে আমরা দেখেছি এদের মার খেতে
আমরা দেখেছি রুদ্রনীলদের প্রিজন ভ্যানে টেনে তুলতে মানুষের হয়ে যখন তারা লড়াই করছেন। আমি তো একা নয়, আমার মতো অগণিত মানুষ রয়েছেন, আমার বুথ স্তরের গ্রামের ওই ছেলেটা যার পেট জীবন জীবিকা কেড়ে নেওয়ার পরেও সে মানুষের হয়ে কথা বলতে গিয়ে পদ্ম ফুলের পতাকাটা কাঁধে নিয়ে যখন ঘামে ভিজে রোদে পুড়ে হাঁটছে, তখন তাকেও তো হেকেল হতে হয়েছে, তারও তো মৃত্যু ঘটেছে। 321টা মৃত্যু আমরা তো ভুলিনি। 3 বার মার খেতে হয়েছে আমাকে। আমি এই হাতটা ওপরে তুলতে পারি না, শুটিং করতে গেলে আমাকে এমন মারা হয়েছিল। ভুলে যাব নাকি কারা এই সমস্ত কথা বলেছিলেন? কে সামনে দাঁড়ালেন, কে পাশে বসলেন, কে কথা বললেন? এটা দিয়ে তো হয় না কিছু। এই পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ, আমরা জানি যে তোমাদের একটা অটুট বন্ধুত্ব ছিল, হয়তো আছে এখনো, ট্রায়ও বলা হতো। তোমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকলে একটা ছিল, হ্যাঁ, ছিল, একটা গ্রুপ ছিল, মানে যারা আমরা পরিষ্কার একটা পদ্ধতিতে যখন ফিল্ম ইন্ডাস্ট্রি চলতো তার বিরুদ্ধে লড়াই করে ইন্দ্রদীপ দাশগুপ্ত ছিল, এরকম আরো রয়েছে, পদ্মনাভ দাশগুপ্ত রাইটার, সে ছিলেন। এরকম আমরা স্বপ্ন দেখতাম যে পরিষ্কার, তখন তো আমরা খেতে পেতাম না কেউই, যে কিভাবে আসল বদলটা আনা সম্ভব যাতে দর্শক যা চাইছেন সেই কাজটা পৌঁছতে পারে উইথ গুড কোয়ালিটি। এবার দেখুন, তারপর সময়ের অলিন্দে দাঁড়িয়ে কে অন্ধকারের পক্ষে থাকবেন, কে আলোর পক্ষে থাকবেন, এই রাজনৈতিক পছন্দগুলো তো তাদের ব্যক্তিগত। তাহলে এই যে তৃণমূল সরকার চলে যাওয়ার পর, এই পালা বদলের পর, কোথাও কি রুদ্রনীল ঘোষের এদের প্রতি একটা সফট কর্নার থেকে গেছে? পরমব্রত হোক, রাজ হোক, একটা বন্ধুত্বর আবেগ কি রয়ে গেছে? দেখুন, আমি তো অমানুষ নই। আমার ওপর যখন অত্যাচার করা হয়েছে, এরা যখন চুপ করে ছিলেন, কে আমায় কাজে নিতে পেরেছেন, কে আমায় কাজে নেননি, তৃণমূলকে খুশি করতে, আই রিপিট, সেই নামগুলো তো মনে আছে আমার। যে কারুর বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রণ করা হতো না, যে রুদ্রনীল যদি আসে তাহলে আমি যাব না। বাড়িতে বসে চোখের জল ফেলেছি, যে অন্যায়ের পক্ষে দাঁড়াবার জন্য এরা ছোটবেলায় যে উপকারগুলো করতাম সেগুলো ভুলে গেল। মনুষ্যত্বের জায়গায় দাঁড়িয়ে তারা ঈশ্বরের কাছে উত্তর দেবেন, জনতার কাছে উত্তর দেবেন। 2021 সালে পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা পোস্ট ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য রাজনীতি সরগরম, এবং এফআইআরও দায়ের করা হয়েছে একজন আইনজীবীর তরফ থেকে গড়িয়াহাট থানায়, এবং পরমব্রতর এই পোস্টটিকে সমর্থন করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দুজনের বিরুদ্ধেই কিন্তু আইনিভাবে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কি বলবে? কারণ বলা হচ্ছে যে পরমব্রতর এই পোস্টটা কোথাও উস্কানির কাজ করেছিল। আমায় যদি বলেন তো আমি পরিষ্কার বলবো যে কেউ বাধ্য হয়ে নিজের স্বার্থপরতাকেই বড় করতে গিয়ে অনেক ফাঁদে পা দিয়েছেন। যদি ফাঁদে পা দেন, যদি কাউকে খুশি করতে গিয়ে এই সমস্ত কাজ করেন, তবে যেমন মালের দায়িত্ব আরোহীর, ঠিক তেমনি আইনের রাস্তায় যে চলবে সেখানে বাঁচার দায়িত্ব আপনার।